সাইরেন বাজলো, 3বার বাজতো আর কি, খুব বিরাট জোরে। তারপরে সাইরেন বেজেছে, তবে যে যেখানে ছিল সব ছুটে মুটে ওইখানে চলে আসলো। তারপর আবার অল ক্লিয়ার হলো, সবাই আবার যার যার মতন গেল। তারপরে কিছুক্ষণ পরে আবার একটা বাঁশি বাজতো, তার মানে প্লেন চলে গেছে, তোমরা এখন ভয় পেও না। কাকা মিলিটারিতে যোগ দেবে, সন্তোষ গুপ্ত তার নাম, মিলিটারিতে যোগ দেবে। ওই শুনলাম যে কাকা মিলিটারিতে যাচ্ছে। আমার বরিশালে যে বাড়িতে আমরা থাকতাম, সেই বাড়ির পাশের ঘরেই একটা সামনে ট্রেন্স কাটা ছিল, এবং যখনই একটা সাইরেনের শব্দ হতো, ওই বাড়ির লোক আমাকে, আমার বোনকে নিয়ে, আমরা তখন 2 ভাই বোন, আমার বোনকে নিয়ে ওই ট্রেন্সের ভিতরে, শেল্টারের চোখ, এই কেঁচো সমস্ত আসছে, কি করবো, শেল্টারে ঢুকতে হবে। সাইরেন বাজছে, আমার একটা আলো হতো, কি নীল আলো নাকি আলো জ্বলতো, তারপরে আমরা বেরোতাম। আমরা খালি দেখছি এই যুদ্ধ হচ্ছে, আকাশ দিয়ে খালি প্লেন চলছে। সারেগামা পাধানি বোম ফেলেছে জাপানি, বোমের ভিতর কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। শহর কলকাতার বুকে বোমা ফেলেছিল এই জাপানিরা, কারণ তারা তখন ব্রিটিশদের শত্রু, ফলে কলকাতা হয়ে গেছিল শত্রু, কলকাতা বন্দর ধ্বংস করতে হবে। সেই সময় যে ঘটনাগুলো ঘটেছিল, তারা যারা সেই সময় ছিলেন, তারা যেগুলো দেখেছিলেন, শুনেছিলেন, তাদের অভিজ্ঞতা কেমন ছিল। স্মৃতি সিন্ধুকের এই পর্বে জাপানি বোমা পড়েছিল যখন কলকাতায়, সেই ঘটনা শুনুন কয়েকজনের মুখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে ওই ধরো 42, আমাদের পাড়াতেই, মানে ওটা আগে শুনতাম, ছোট হিসেবে গল্প শুনেছি যে বড় বড় জায়গায় ব্রিটিশরা বোমা ফেলবে, কিন্তু সে বোমা পড়বে যে সেই জন্য সাইরেন বাজতো। আমরা তো তখন সব নিচেই সেন্টার করা ছিল, কি বলে, শেল্টার নিচের একেবারে ধারের দিকে ঘর, যেখানে জানলা ফাল্লা নেই, সেই ঘরে ফার্স্ট এড বক্স রাখা রয়েছে। আর বাড়ির ছোটরা সবাই ওইখানে সঙ্গে চলে এসো সব, মানে আমাদের 4তলা বাড়ি। আর সাইরেন বাজলো, 3বার বাজতো আর কি, খুব বিরাট জোরে। তারপরে সাইরেন বেজেছে, তবে যে যেখানে ছিল সব ছুটে মুটে ওইখানে চলে আসলো। তারপর আবার অল ক্লিয়ার হলো, সবাই আবার যার যার মতন গেল। আর আমাদের এক্সপিরিয়েন্স যে আমরা তখন পাড়া সব খালি হয়ে গেছে, সবাই চলে গেছে সব কাছাকাছি সমস্ত, মানে মফস্বলে, যেখানে বোমার পড়ার ভয় নেই। এটা আমাদের বাড়ি তখন জাননি আর কি, আমার বাবা ছিলেন তখন, বাবা কাকারা। কিন্তু আমাদের পাড়াতেই একবার সাইরেন বাজলো এবং মাথার উপর দিয়ে অনেক প্লেন। তা আমার বাবা এরকম, মানে প্লেন যাচ্ছে সেটা দেখবার জন্য ছাদে উঠতে না, দাদারা ভীষণ রাগ করতে, কি এখন ছাদে, এই সময় ছাদে যাচ্ছে একেবারেই উচিত না, বলে টলে বকাবকি বকতে পারতো না। তা সেই রকম সময় আমাদের পাড়ায় একটা বোমা পড়েছিল। পরে শুনেছি সেটা খিদিপুর ডগ ভেবে না কি ভেবে ফেলেছে, রিয়েল বোমা পড়েছে আর কি। তার সঙ্গে সঙ্গে তারপরে থেকে বাড়িতে সবাই খুব ভয় হয়ে গেল, সবাই চলে গেছে। আমরা বোধহয় সবাই বহু আগে চলে গেছে। আমরা তারপরে ওই বোমা পড়ার পরেই আমাদের ফ্যামিলিও চলে গেল বহরমপুরে। মানে আমাদের কাকা আর আমরা সব একসঙ্গে, তো কাকিমার বাপের বাড়ি ছিল মুর্শিদাবাদ, বহরমপুর, কাজে ওখানে আমরা সমস্ত ফ্যামিলি চলে গেলাম ওখানে। সে ট্রেনে একেবারে জানলা দিয়ে জোর করে ঢুকিয়ে এরকম, মানে ট্রেনে এত ভিড়, রিজার্ভেশন ব্যাপার তো নেই। আর তখন জানলায় ওই রেলিং ছিল না, খোলা জানলা, এই স্টেশন থেকে সব জানলা দিয়ে ছোটদের ঢুকিয়ে দিচ্ছে, আমাদের উপরে এইভাবেই ঢুকিয়েছে। এইভাবে আমরা বহরমপুর গেছি আর কি। কলকাতায় যখন জাপানি বোমা পড়েছিল, তখন আমরা তো বাড়ি থেকে বেরোইনি, অন্য লোকেরা সব দেখতে গেছে, ভয় পেয়েছিলাম। সব লাইট নিভিয়ে দেওয়া হতো। যুদ্ধর সময় একটা বাঁশি বাজতো, তাকে খুব জোর একটা সাইরেনের মতো, সেটাকে বলা হতো যে প্লেন এসে গেছে, সেই তোমরা সাবধান। তারপরে কিছুক্ষণ পরে আবার একটা বাঁশি বাজতো, তার মানে প্লেন চলে গেছে, তোমরা এখন ভয় পেও না। এটাকে বলে অল ক্লিয়ার সাইরেন বলতো। আমাদের বাড়িতেই, বাড়িটা 3তলা বাড়ি ছিল, আমরা ভাড়া থাকতাম। সেই বাড়ির সিঁড়িগুলোর নিচে একটা ঘর তৈরি হয়েছিল, ছোট্ট ঘর। যেই সাইরেন বাজতো আমরা সবাই মিলে সেই ঘরে যেতাম। সকলেই বলতো যে সিঁড়ির নিচে নাকি সব থেকে শক্ত জায়গা। আর যে ঘরটায় থাকতাম সেই ঘরের সামনে একটা দরজা ছিল, দরজার সামনে একটা খুব মোটা শক্ত ইটের পাঁচিল তোলা হয়েছিল, সেটাকে বলতো ব্যাটল ওয়াল। সেই ব্যাটল ওয়ালের মানে সামনে বোম পড়লেও হঠাৎ করে ওই পাঁচিল ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। তা
আমাদের বাড়ির থেকে মাইল 2-3 দূরে বোম পড়েছিল, 3 মাইলও না, 2 মাইল হবে। বোম পড়েছিল, সেই জায়গাটাকে বলা হয়, এখনো আছে, নোয়াপাড়া। তা সেইখানে বোম পড়েছিল। আর রাস্তায় বিভিন্ন জায়গায় ট্রেঞ্চ কাটা হয়েছিল। ট্রেঞ্চ মানে মাটির ভেতরে গর্ত, হয়তো 3-4 ফিট সেটা গর্ত হতো, আর হয়তো 3-4 ফিট লম্বা, 1 ফিট কি 1.5 ফিট চওড়া, এইরকম। রাস্তা দিয়ে যেতে যেতে যদি হঠাৎ সাইরেন বাজে, এরোপ্লেন চলে আসে, তখন যে রাস্তা দিয়ে যাবে সে নিয়ারেস্ট ওই ট্রেঞ্চে এসে লাফ দিয়ে পড়বে। এতে লাভ কি হবে? আশেপাশে বোম পড়লেও তোমার কিছু হবে না, তার কারণ বোমের যে স্প্লিন্টার সেটা তো আর ওই গর্তের ভেতরে ঢুকবে না। তা শুধুমাত্র যদি ট্রেঞ্চের ভেতরে বোম পড়ে তুমি মরবে, এছাড়া কোনো কিছু হবে না। এই জন্যেই ট্রেঞ্চটা খোঁড়া হয়েছিল। আর ওই যুদ্ধ উপলক্ষে ARP বলে একটা পোস্ট হয়েছিল, তাদের সব বলা হতো এয়ার রেড প্রিকশন। তারা ওই একটা খাকি পোশাক পরে ঘুরে ঘুরে বেড়াতো, আর দেখতো যে কেউ কোথাও রাস্তায় ঘাটে ঘুরে বেড়াচ্ছে কিনা, এইটা তারা বলতো। তখন খুব ছোট আমরা, আমাদের ছোটদের ভেতরে আমাদের ছড়া বানিয়েছিল, সারেগামা পাধানি, বোম ফেলেছে জাপানি, বোমের মধ্যে কেউটে সাপ, ব্রিটিশ বলে বাপরে বাপ। এইসব ছড়া তখন বানানো হতো। যাই হোক, তখন তো সুভাষ বোস দেশ ছেড়ে চলে গেছেন, সেই নিয়ে একটা হই হই খুব চলছে। তা এই করতে করতে তখন আমাদের দেশে বড়লাট ছিলেন লর্ড ওয়াভেলের আগে ছিলেন লর্ড লিনলিথগোটা আমার মনে নেই, ওই লর্ড ওয়াভেলের কথা মনে আছে। লর্ড ওয়াভেল চলে গেলেন, লর্ড মাউন্টব্যাটেন এলেন, তার সময়ে দেশ স্বাধীন হলো। আর তখন আমাদের গভর্নর ছিলেন মিস্টার কেসি, বোধহয় অস্ট্রেলিয়ার লোক তিনি। তা এই হলো দেশ স্বাধীন হওয়ার সময়ের ব্যাপার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমার কাকা একদিন দেখি সবাই আমার বাড়িতে আছে, বাবা টাবা সবাই আছে, সবাই খুব গম্ভীর, আমার মা, অন্যান্য আমার ভাই বোনেরা আছে। এর মাঝখানে কথা বলবো যে তখন অন্যরা আমাদের জাতীয় আমাদের যে ফ্যামিলির যে অংশটা সেইটাই ছিল, সেইটা বলছি, তারপরে বাকিটা বলছি। দ্বিতীয়, তখন আমার এই কাকা বোধহয় ওই কলেজে সবে ঢুকছে, এই অবস্থা। তা আমরা ওখানে দাঁড়িয়ে আছি, সবাই খুব গম্ভীর। তখন শুনলাম যে কাকা মিলিটারিতে যোগ দেবে, সন্তোষ গুপ্ত তার নাম, মিলিটারিতে যোগ দেবে। ওই শুনলাম যে কাকা মিলিটারিতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমার বাবা ছিলেন বড় ভাই, এরা 4 ভাই ছিলেন। আমার বাবা উনি ঢাকা নগর স্টেটে কাজ করতেন, আমার কাকা, আমার বাবা, তারপরে আমার পিসি আছেন, আমার বাবার পরেই পিসি, তারপরে আমার বড় কাকা, তারপরে মেজো কাকা, তারপরে এই ছোট কাকা। এই ছোট কাকাই যাচ্ছে আর কি ইয়েতে। এদিকে বলি আমার মেজো ভাই আর কি, বাবার মেজো কাকাই ইয়াকে বললাম, তার নাম হচ্ছে প্রফুল্ল গুপ্ত। সেই প্রফুল্ল গুপ্ত যখন ক্লাস 8-এ পড়ে তখন স্বদেশী আন্দোলনে যোগ দেয়, এবং স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে তিনি কারাবরণ করেন ক্লাস 8-এ পড়ে, এবং তারপরে 7 বছর উনি জেলে ছিলেন। সেই জন্য আমার ওই কাকা ছিলেন না। আর তারপরের যে কাকা, তিনি মুখ বধির ছিলেন। তিনি ওই বরিশালে মুখ বধির স্কুলে লেখাপড়া শিখেছেন। লেখাপড়া শিখে পরে কলকাতায় বঙ্গলক্ষ্মী কটন মিলে উনি কাজ করতেন, সুপারভাইজার ছিলেন। তাই বঙ্গলক্ষ্মী কটন মিলে উনি থাকতেন কলকাতাতে। কাজী কাকা বাইরে, 2 কাকা, একজন জেলে স্বদেশী করতে গিয়ে, আর একজন চাকরির উদ্দেশ্যে ওই বয়সে সে বঙ্গলক্ষ্মী কটন। আর এই ছোট কাকা ইনি কলেজে ঢুকে মিলিটারিতে যোগ দিলেন। তারপরে মিলিটারিতে যোগ দেওয়ার পরে তো হয়ে গেল যে তখন আমরা দেখতাম ঝাঁকে ঝাঁকে এরোপ্লেন যাচ্ছে, 10, 20, 20, 30, ওই 40 এইরকম সব প্লেন যাচ্ছে। আর আমরা চিৎকার করে বলতাম যে ওইটার মধ্যে আমার কাকা আছে। এরকম স্মৃতি আছে। এই যদি এটা যুদ্ধের স্মৃতি বলবো না কি বলবো জানি না, কিন্তু ওইভাবেই যুদ্ধের সাথে আমরা পরিচিত হয়েছি। তারপরে কাকা বিভিন্ন ফ্রন্টে ইয়ে করেছেন, বার্মাতে গেছেন, মালয়েশিয়াতে গেছেন, সিঙ্গাপুরে গেছেন, ওদিকে কাশ্মীর পর্যন্ত গেছেন। সেটা
পরের কথা, কাশ্মীর টাশ্মীর ওটা পরে, কিন্তু উনি এই ফ্রন্টটাতেই কাজ করেছেন, ভারতের ইয়ে পূর্ব দিকে, যে বার্মার থেকে আরম্ভ করে একদম সিঙ্গাপুর মালয়েশিয়া পর্যন্ত উনি গেছেন। আর ওখান থেকে কাকা ওই যে ছবিগুলো পাঠাতো, সেই ছবিগুলো আমাদের একটা পরম সম্পদ ছিল। আর আমরা ওই ছবিগুলো দেখতাম, কাকার চিঠি, যুদ্ধের বিবরণ, কী অবস্থা চলছে, বাবার কাছে চিঠি লিখত, ওইগুলো আমরা কাকা ওখান থেকে চিঠি লিখত। কাকার হাতের লেখা অত্যন্ত সুন্দর, মানে খুব রেয়ার ওই রকম সুন্দর হাতের লেখা। আর অফুরন্ত লিখতো, এক একটা চিঠি 10 পৃষ্ঠার নিচে কখনোই শেষ হতো না। আর ওইগুলো পড়ে পড়ে বাবা শোনাতো। আমরা সেই যুদ্ধের কাহিনী, কিভাবে এক একটা জায়গা ফল হচ্ছে, এক একটা জায়গা ফল করছে, এরকম। আবার নেতাজির কথা তার সাথেও আসতো। এই সমস্ত এইগুলোই আমাদের এই যুদ্ধের ওইভাবে স্মৃতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943 একটা কেস মনে পড়ছে, তখন দুর্ভিক্ষ, তখন কিন্তু যুদ্ধ চলছে। কিন্তু যুদ্ধ তো আমরা তো আমাদের মতো বয়সের যুদ্ধটা বোঝাটা ঠিক বুঝিনি। কিন্তু আমি যে বরিশালে যে বাড়িতে আমরা থাকতাম, সেই বাড়ির পাশের ঘরেই একটা সামনে ট্রেন্স কাটা ছিল, এবং যখনই একটা সাইরেনের শব্দ হতো, ওই বাড়ির লোক আমাকে, আমার বোনকে নিয়ে, আমরা তখন 2 জন ভাই বোন, আমার বোনকে নিয়ে ওই ট্রেন্সের ভিতরে কানে তুলো দিয়ে বসিয়ে রাখতো, বলে চুপচাপ থাকো, মাথা নিচু করে, কারণ বোম বলতে পারে, মানে জাপানি বোম বলে, জাপানি ইয়ে হচ্ছে। এরকম একটা মজার কবিতাও আর কি, ছড়াও বলতে পারো, বাচ্চা ছেলে যেমন ছড়া আমরা ছোটাছুটি করে বলতাম, সে মজার একটা লাইনটা আমার কিছুক্ষণ আগে মনে পড়লো, শুরুটা, সারে গামা পাদানি, বোম ফেলেছে জাপানি, বোমের মধ্যে ধরা সাপ, ব্রিটিশ বলছে বাপরে বাপ। এটা ওই সময়ের দৃশ্য, মানে যখন যুদ্ধের আগে হচ্ছে, তখন কিন্তু মাঝে মাঝে বোম পড়ছে, কিন্তু বোমের শব্দ কিন্তু কখনো আমি পাইনি, বা সেটা বুঝতেও পারিনি, বা বোম পড়ে কোথাও নষ্ট হয়েছে সেগুলো আমি দেখতে পাইনি। কিন্তু ওই রকমভাবে সাইরেন বেজেছে, আমি ওই ট্রেন্সের ভিতরে আমাকে নিয়ে কানে তুলো দিয়ে বসানো হয়েছে, এগুলো আমার মনে। হ্যাঁ, যুদ্ধের সময় যুদ্ধ লেগে গেল, তখন সাইরেন বাজতো, সাইরেন বাজলে আমাদের সঙ্গে সঙ্গে শেল্টারে যেতে হতো। সেই কি অবস্থা, ভাত খেতে বসেছে, সাইরেন বাজলো, সেই দৌড়ে গিয়ে ছুটে গিয়ে সেই শেল্টারের ভেতরে ঢোকা, সেই শেল্টারের চোখ, এই কেঁচো সমস্ত আসছে, কি করবো, শেল্টারে ঢুকতে হবে, সাইরেন বাজছে। আমার একটা আলো হতো, কি নীল আলো না কি আলো জ্বলতো, তারপরে আমরা বেরোতাম। খুব খুব খারাপ ছিল অবস্থা। আমি তখন খুব ছোট, আমেরিকানরা সব, নিগ্রোরা সব আমাদের বাড়ির সামনে রেল লাইন ছিল, রেল লাইনে যেত, সব চকলেট সব দিয়ে যেত, সব খেতাম তখন ব্রিটিশরা। আর তখন এই বোমা, আর ব্ল্যাক আউট, সন্ধে হতেই সমস্ত ব্ল্যাক আউট, সমস্ত ঘর পেয়েছে, সমস্ত কালো কাগজ দিয়ে সমস্ত ভেন্টিলেটার সমস্ত করে দেওয়া হতো, যাতে নাকি কোনো রকম আলো দেখা না যায়। যখন তখন সাইরেন বাজতে পারে, আর সাইরেন বাজলে যে কি কষ্ট না, ওই সেই শেল্টারের মধ্যে ঢোকা, উফ, মারাত্মক কষ্ট। সংবাদ পেয়েছি, সংবাদ শুনেছি যে যাদবপুরে একজন অফিসার ছিলেন মহন্তি, তিনি গুলি করে মেরে দিয়েছে। শুনেছি যে যাদবপুরে এই কলেজের ছাত্ররা তারা যোগ দিয়েছিল, যোগ দেওয়াতে তাদের নিয়ে গিয়ে ধরে ধরে গুলি করে মেরেছে। 5টা 7টা 10টা এরকম ঝাঁকে 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 চলতো ট্রেন ব্রিটিশের যুদ্ধের সময়। 1টা 2টা না, 5টা 7টা 10টা খালি আকাশ দিয়ে উঠতো। এইটা 47 সালে তো হলো, তার আগে কথা বলছি, হ্যাঁ 30 সালের আগে, হ্যাঁ এই ঘটনাগুলো, ব্রিটিশের যুদ্ধের আগে ঘটনা, ফরিদপুরে, বাংলাদেশে। তখন তো আমরা ছোট ছিলাম, আমরা খালি দেখছি এই যুদ্ধ হচ্ছে, আকাশ দিয়ে খালি প্লেন চলছে, হুড়ো করে যাচ্ছে আসছে, এইরকম। আমরা তো যুদ্ধের জায়গায় যাইনি, হ্যাঁ গ্রামে থাকতাম, উপর দিয়ে আকাশ দিয়ে চলতো এই করে।
আর আমার যুদ্ধের কোনো কোনো আশও আমাদের পড়ে নেই গ্রামে। বন্যান্তরের সময়তে কি দেখেছি, ভিখারিদের আমাদের বরিশাল যে বললাম যে আমাদের একটু এই মফস্বল শুরু হওয়ার আগে আমাদের এই পাড়াটা যেমন আমাদের বাঁশধরণী, হ্যাঁ, বা এই জায়গাটা যেমন আগে ছিল ওই রকম একটা জায়গা, তাতেও লাইন দিয়ে সমস্ত ভিখারিরা সকাল থেকে মা একটু ফ্যান দাও, মা একটু ফ্যান দাও, এই ফ্যানের জন্য কেউ ভাত চাইতো না, ফ্যানের জন্য আসতো। তা এই যখন চলছে এই যুদ্ধের পিরিয়ড, কাকা এক সময় চলে আসে, কাকা এসে বললো যে দাদা, বাবাকে আর কি বললো, যুদ্ধ তো চলবে অনেকদিন, হ্যাঁ, কিন্তু ভয়াবহ অবস্থা আসছে বোধহয়, মানে কি তখনই আর কি আজ পেয়েছে যে একটা মন্বন্তর আসছে, হ্যাঁ, একটা সাংঘাতিক অবস্থা আসছে। এক কাজ করি, আমরা কিছু চাল কিনে রাখি, হ্যাঁ, কারণ আমি তো চলে যাব, আপনি তো পারবেন না, হ্যাঁ, আর কি যে হবে আমি বুঝতে পারছি না। একদিন রাত্রিতে ঘুমিয়ে আছি, হঠাৎ ঘুম ভেঙে গেল, হ্যাঁ, ঘুম ভেঙে গেল, কিরকম একটা খসখস খসখস আওয়াজ হচ্ছে। তা উঠে পড়লাম, দেখি ঘোড়ার গাড়ি থেকে কাকা আর বাবা নামলো, হ্যাঁ, অন্ধকার ইয়েতে, হ্যাঁ, ওখান থেকে চাল নামাচ্ছে, 6 বস্তা চাল এনেছিল আমার যতদূর মনে পড়ে, কারণ আমাদের ওই বারান্দায়, হ্যাঁ, ওই বস্তা সাজিয়ে রেখেছিল, সেইটা দেখে আমার মনে পড়ে যে 6 বস্তার মতো চাল এনেছিল। এখন তখন এক একটা বস্তা হতো 40 মনের, হ্যাঁ, 40 মনে এক একটা বস্তা হতো। তা এই 40 মনের বস্তা করে বোধহয় 6 বস্তা কি হয়তো আর একটু বেশি হোক, কারণ দুটো লাইনে দুটো থাকে ছিল, এ করলো। তখন সেই চালের দাম হয়েছে 40 টাকা, অর্থাৎ 1 মণ চাল 40 টাকা, যেটা এখন দামেরও থেকে কম। তখনই সেইটাই হচ্ছে মহামারী, সেই মহামারী, হ্যাঁ, যেটা এই দামে তখন বিক্রি হয়েছে, সেইটা মহামারী, হ্যাঁ, সেই চালই মানুষ তখন খেতে পারতো না, সেই চাল জোগাড় করতে পারতো না ফ্যান। এবং আমরা ছোটরা তখন করলাম, কত হবে, তা ছোটরা তখন 43-44, তো আমরা ওই প্রায় 8-10 বছরের কাছাকাছি, হ্যাঁ, তখন আমরা ছোটরা কি করবো, আমরা কিন্তু বসে থাকতাম না, ছোটরাও আমরা একটা দেশ সেবাই হোক, এটা একটা বোধহয় বরিশালের একটা বোধহয় একটা বৈশিষ্ট্য, যে আমরা বোধহয় এই দেশপ্রেমটা ওই অশ্বিনী দত্তের শিক্ষায় যারা মানুষ হয়েছে তাদের মধ্য থেকে, তাদের ভেতর থেকে আমাদের ভেতরেও এটা অনুপ্রাণিত বা অনুসৃত হয়েছিল। তা যাই হোক, তা আমরা তারা এই ভিখারিরা আসতো, তাদের জন্য ফ্যান সংগ্রহ করা, তাদের জন্য জামা কাপড় সংগ্রহ করা, তাদের একটুখানি একটা পাতা দিয়ে ঘর বানিয়ে দেওয়া, এইরকম করতে করতে একদিন একটি ছেলেকে আমরা পেলাম, এরকম পেট মোটা, কঙ্কাল সার, এরকম হাড়, হ্যাঁ, তো ওকে আমরা বাঁচাবো ঠিক করলাম। তো ওকে আমরা বন্ধুরা মিলে ঘর বাড়ি করে, হ্যাঁ, ওকে ওইভাবে রাখলাম। ওর আর কি ছিল না ছিল আমরা কিছু জানি না, তো খুঁজেও পাইনি। কিছুদিন আমরা জোগাড় করে এটা ওটা খাবার দাবার জোগাড় করে ওকে রাখলাম, কিন্তু তারপরে যে কি হলো আর স্মরণ নেই, সে বোধহয় কোথায় চলে গেল, কোথায় হারিয়ে গেল, আর তাকে আমরা পেলাম না। আর তারপরে আর আমাদের কি, আমরা যারা ছিলাম তখন আমরা খেতাম না, কিন্তু আটা খাওয়া শিখলাম, রেশনে আমরা আটা খাওয়া শিখলাম। ওই কন্ট্রোল চালু হলো, আটা আমরা ওই কন্ট্রোল থেকে ইয়ে করতাম। আমাদের লোভ দেখানো হতো, ওই যে ময়দা দিয়ে লুচি দেবো একটা, ইয়েটা নিয়ে আয়, কন্ট্রোলের আটাটা নিয়ে আয়। তো এইভাবে আমরা ওই কন্ট্রোলের সম্মুখীন হলাম। কন্ট্রোল দেখলাম, হ্যাঁ, লঙ্গরখানা দেখলাম, লঙ্গরখানায় সৌভাগ্যবশত আমাদের লঙ্গরখানায় দাঁড়াতে হয়নি, কিন্তু লঙ্গরখানাতে আমরা সেই লাইন দিয়ে সেই লঙ্গরখানাতে আমরাও খাবার দিয়েছি। ওই বার্লি দেওয়া হতো,
হ্যাঁ, এই সমস্ত দেওয়া হতো। তা দুর্ভিক্ষের সেই কান্না, সেই মিছিল, সেই কঙ্কাল সার মানুষ গ্রাম ছেড়ে শহরে আসছে, সেই বঙ্কিমচন্দ্রের বর্ণনা সেই আনন্দ মঠে পড়েছেন, জানেন, সেই সব আমাদের চোখের সামনে ভাসছে। 1943 দুর্ভিক্ষ, যেটাকে বলছি আমরা মহামারী। সেই সময় বরিশালে আমার মা, আমরা 2 ভাই বোন আর বাবা ওখানে থাকি। গ্রামের বাড়িতে আমরা মামা বাড়িটা কাছে, আমাদের নিজের বাড়িটা একটু দূরে। কিন্তু সে বছর আমার পরে শোনা, মাও বলেছে প্রচুর কিন্তু ফসল হয়েছিল বরিশালে। তো গ্রেনারি অফ বেঙ্গল বলতো তখন ওটাকে, প্রচুর ফসল হয়েছিল, কোনো খারাপ হয়নি। তাই ওই গ্রামের দিকে ধান চালের অভাবটা ছিল না, খাদ্যের অভাবটা ছিল না। তো গ্রাম থেকে একদিনে একটা ঘটনা আমার মনে পড়ছে, নৌকোয় করে চাল নিয়ে এসেছিল আমাদের ওই বরিশালের বাড়ির প্রয়োজনে। তো সেই চালটাকে লোকে আটকে দিয়েছে, মানে অনেক লোক, ক্ষুধার্ত লোক, তখন তো যা হয় আর কি, লুটপাট করে। তা আমাকে একজন মহিলা, লম্বা করে পাতলা, এখন মনে আমার নেই কেসে, কিন্তু আমার আত্মীয় নয় কেউ, ওই পাড়া প্রতিবেশী আর কি, মানে বরিশালের যে বাড়িতে থাকতাম তার কাছাকাছি কেউ, আমাকে ঘর থেকে নিয়ে গিয়ে ওই লোক সামনে বললো, দেখো এই বাচ্চাগুলো এর জন্য চাল পাঠিয়েছে, তোমরা এগুলো নিও না, এরকমভাবে বলে 1 বস্তা চাল বাড়িতে নিয়ে এসেছিল। বাকিটা আনিনি, বাকিটা হয়তো লোকের দিয়েছে। আর বাবা তখন চাকরি করতেন, আগে বললাম যে শিক্ষক ছিলেন, পরের দিকে সরকারি চাকরিতে ARP-তে ছিলেন, পরে আবার ওটা চেঞ্জ হয়ে খাদ্য বিভাগে চলে আসেন। ওই সময় ওই কথাটা মনে আছে যে দুর্ভিক্ষ, মানুষের কান্নাকাটি করছে, ওই রান্না করার পরে সেখানে একটা থালা রেখে দিত কেউ, মানে ফ্যানটা বেরিয়ে যাবে সেখানে পেতে রেখে দিয়েছে, আমাদের বাড়িতেও করে দিয়েছে এরকম ভাবে বাইরে এসে। তারপরে তো আমাকে ওখান থেকে ওই গ্রামের ওই মামা বাড়িতে পাঠিয়েছে, সেখানে দেখেছি লঙ্গরখানা, চাল ডাল, তার ভিতরে বিভিন্ন ওই শাক মিশিয়ে ঘাটার মতো তৈরি করে মানুষজনকে খাওয়ানো, এটাও দেখেছি ওখানে। তবে তখন বললাম আমার 7-8 বছর বয়স হবে, তার বেশি নয়। বোমার হাত থেকে কলকাতা শহরকে বাঁচানোর জন্য কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার মধ্যে একটা ছিল ব্রিটিশদের রয়্যাল এয়ারফোর্স বাহিনী সেই সময় যখন তখন বিমান নিয়ে আকাশের চক্কর কাটত। ছিল নির্দিষ্ট কিছু ব্যারিকেড, যাতে বোমার আঘাতে বাড়ি ক্ষতিগ্রস্ত না হয়। স্মৃতি সিন্ধুক, ঘটে যাওয়া ঘটনা, তাকে আরো একবার মনে করা, আগামীর জন্য জমিয়ে রাখা। স্মৃতি সিন্ধুকের আরো পর্ব দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই পর্ব দেখে আপনি জানতেন এমন কোন ঘটনা আপনি জানতে পারলেন।